আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্যাকিং করা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও যাওয়ার প্ল্যানিং চলছে। একদমই তাই। ঈদের পরের দিন ঢাকার বাহিরে যাওয়ার প্ল্যান, যার কারণে প্যাকিংটা করে নিলাম। আর ঈদের দিনের কোনো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার হাতটা ঠিক এভাবে মেহেদি রাঙা ছিল। মেহেদি দেওয়ার ইচ্ছে ছিল না, তবুও ভাগ্নি জোর করেই মূলত চাঁদ রাতের দিন মেহেদি দিয়ে দিল। এই ভিডিওগুলো হচ্ছে ঈদের পরের দিন সকালের। সকাল সকালই রেডি হচ্ছিলাম, ঠিক তার মাঝেই দেখলাম যে ভাতিজা চলে এসেছে তার ফুপু আর ফুপাকে নিয়ে যেতে। এসেই আমাকে সে কি ঝাড়ি, তুমি এখনও রেডি হওনি, তুমি কেন এখনও নামছো না, নানু বাড়িতে তোমাকে নিয়ে যাব, তাড়াতাড়ি চলো। তো এখন খুব সে আমার অভিভাবকত্বের একটা ব্যাপার চলে এসেছে, তার মধ্যে একটা ভাব। এই যেমন ব্যাগ নিচ্ছিলাম আমি, সে বলছে দাও আমাকে দাও, তোমাকে নিতে হবে না, তুমি নিতে পারবে না। তো আমি বলছিলাম যে তোমার যে ব্যাগটা তুমি নিচ্ছ সেটার ওজন তো তোমার ওজনের থেকেও বেশি, তোমাকে নিতে হবে না। বলছে যে না তুমি আমাকে দাও। মানে এখন খুব সে আমার একটা অভিভাবক হয়ে গিয়েছে, বড় বড় একটা ভাব তার মধ্যে চলে এসেছে। রেডি হয়ে ধীরে ধীরে সবাই নিচে নেমেছে এবং তারপর মূলত অটোরিকশা দুটা ডাকা হয়েছে। তো এই দুটোতে করেই মূলত আমি, আমার হাজব্যান্ড, আমার বাবা মা, ভাতিজা ভাতিজি, ভাইয়া ভাবি, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ভাবির বাবার বাড়িতে। তো একটা অটোতে আমি, ভাবি, ভাতিজি, ভাতিজা আর আমার হাজব্যান্ড উঠেছিলাম, আরেকটাতে আমার বাবা মা, ভারী ব্যাগগুলো আর আমার ভাই উঠেছিল। তো এই রকম দৃশ্য মোটামুটি ঢাকা শহরে কিন্তু ঈদ ছাড়া দেখতে পাওয়া যায় না। এই যে পুরো রাস্তাটা খালি, মানে এটা না আমাদের জন্য অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয় ঈদের সময়। তো কফি খেতে খেতেই বাসটা দেখলাম যে ছেড়ে দিয়েছে। মূলত আমরা যাচ্ছি এলাম টাঙ্গাইল। টাঙ্গাইল আমার ভাবির বাবার বাড়ি মূলত। তো সেখানেই যাচ্ছিলাম। আর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, তখন হঠাৎ করেই আমার কাছে এই দৃশ্যটা চোখে পড়লো। ঈদকে কেন্দ্র করে নিজের আপন মানুষের কাছে যাওয়ার মানুষের যে তাড়না, নিজের নিরে ফেরবার যে একটা তাড়না সবার মধ্যে থাকে। ঈদের পরের দিন তবুও কী পরিমাণ ভিড়, নিজের মানুষদের কাছে ফিরবে, নিজের নিরে ফিরবে, এই জন্য মানুষের মধ্যে কী পরিমাণ তাড়না। সব সময় ভালো সময়গুলোতে কিংবা দুঃখের সময়গুলোতেই আমরা চাই পরিবার কিংবা আপনজনদেরকে ঘিরে থাকতে, এটাই তার প্রমাণ। তো এই তো আমরা চলে এসেছি টাঙ্গাইল। ঢাকা থেকে যে বাসে করে আমরা এসেছি মূলত এখানেই নামতে হয়, এখন যে জায়গাটা দেখছেন। আর কোনো কিছু কেনাকাটার থাকলে এখান থেকে আসলে কেনাকাটার বিষয়টা করতে হয়। তো প্রায় 2 থেকে 3 বছর পর যাচ্ছি হচ্ছে আন্টির বাসাতে। তো খালি হাতে তো যাওয়া যায় না, অবশ্যই যাচ্ছি, বাবা মা সাথে রয়েছে, হাজব্যান্ড রয়েছে, আন্টির জন্য তো কিছু নিয়ে যেতেই হবে। তো মিষ্টি নিচ্ছিলাম, দই নিচ্ছিলাম, সাথে ভেবেছি একটা তরমুজ নিব, আর ওই দিকে পান সুপারি নেওয়া হয়েছে। তো এগুলোরই কেনাকাটা কিংবা দামাদামির একটা বিষয় চলছিল। তবে এই যে দোকান থেকে মিষ্টি কিনছি, এখান থেকেই আমাদের যতবারই গিয়েছি এখান থেকেই নেওয়া হয় আর কি। তো এই তো তরমুজটাই নিলাম। আর আমার ভাবির ব্যাপারে কিছু বলি। আমার ভাবি মূলত একাই, বাবা মায়ের একমাত্র সন্তান। তো আঙ্কেল নেই, আন্টি একাই রয়েছেন, আন্টি একাই টাঙ্গাইলে থাকেন। তবে আন্টির থাকাটা খুব একটা বেশি কষ্টকর হয় না, তার কারণ হচ্ছে আন্টির যে 3 ভাই রয়েছে, বড় 3 ভাই এবং তার ফ্যামিলিটা থাকেই হচ্ছে আন্টির আশেপাশেই। তো মোটামুটি সবাইকে ঘিরেই থাকে, তবে বাসাতে আন্টি একাই থাকে মূলত। আর এইটাই হচ্ছে আন্টির বাসাটা। আর এই যে টিন শেটের এটা দেখছেন, এটা হচ্ছে আন্টির পুরনো রান্নাঘর, এখানে এখনও কিন্তু রান্না করা হয়। ওইদিকে আমার হাজব্যান্ড আর ভাবি ঘুরে ঘুরে চারপাশ দেখছিল, ভাতিজি তো বরাবরের মতোই দুষ্টুমি করছিল। আর এইটাই হচ্ছে সেই আমাদের আকর্ষণ পুকুরটা। তো এদিকে আমার ভাতিজা এসে আমাকে বলছে ফুপি আসো আসো, রোদে দাঁড়িয়ে থেকো না। মানে তার যে একটা অভিভাবক সুলভ আচরণ, আমি কি বলবো, পিচ্চিটা একদম মনে হয় আমার গার্ডিয়ান। তো যাই হোক, আন্টির যে বাসাটা সেখানে মূলত 2টা বেডরুম, ওয়াশরুম রয়েছে 2টা, ড্রয়িং ডাইনিংয়ের স্পেস রয়েছে, রয়েছে একটি রান্নাঘর। আর এই ভাজিটা যে দেখছেন, কি যে দুর্দান্ত মজা হয়েছিল ভাজিটা, আমি বলে শেষ করতে পারবো না।
দুপুরের খাবারে ডাল ছিল, ভাজি ছিল, গরুর মাংস ছিল। তো খেতে খেতে হঠাৎ ভাইয়ার আর আমার মনে হলো যে আমরা আকাশ বাতাস দেখব, তাই বাসার সামনের যে খোলা স্পেসটা ওখানে বসে খাবো। তো সেটাই করছিলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আমরা প্রায় 1টা নাগাদ এসে পৌঁছেছিলাম বাসাতে। তো এসে হাত মুখ ধুয়ে তো খাবার দাবার শেষ করে অনেকটা সময় রেস্ট নিয়েছি। তারপর রিল্যাক্স হয়ে ভাতিজি তো ছাদে উঠে বসে আছে, ডাকছিল যে ফুপি তুমি আসো। আমার আবার হাই ফোবিয়া রয়েছে, উঁচু জায়গা থেকে আমি নিচে তাকাতে পারি না, আমার প্রচণ্ড মাথা ঘোরে। তো এই যে এতটুকু ছাদ, মাত্র একতলা, এই সিঁড়িটা হওয়াতে দেখা গেছে আমার উঠতে যেমন সমস্যা হয়েছে, নামার সময়ও আমার ভয়ঙ্কর রকমের মাথা কেমন করছিল, যার কারণে ছাদে খুব একটা বেশি উঠিনি আমি। আন্টি একা মানুষ, নিজের বাসাটাই আসলে সামলে উঠতে পারেন না, ছাদে আর কি করবেন, তাই ছাদে তেমন কিছুই নেই। আর ছাদ থেকে আমি দেখছিলাম যে বাসার পাশে এই যে স্পেসটা দেখছেন, এটা হচ্ছে আন্টির বড় ভাইয়ের জায়গা। তো এখানে আমার ভাতিজা আর তার এক কাজিন, সে মিলে কি একটা যেন করছিল। আর এদিকে উঠানে আমার ভাবি, আন্টি আর ওই কাজিনের মা মূলত তারা বসে গল্প করছিল। আর পুকুরের পাশে, ওইটাকে আসলে সম্ভবত মাচা বলে, ওইটাতে বসে আমার ভাই, বাবা, মা তারা আবার বসে গল্প করছিল। মানে ছড়িয়ে ছিটিয়ে সবার পছন্দ মতো জায়গাতে আমরা ছিলাম আর কি। ভাতিজি আর হাজব্যান্ড মিলে চিপস খাচ্ছিলেন, তো আমি বললাম যে মা একটা চিপস আমিও নেই। তো একটা নেয়ার পরে দেখলাম যে আসলে ভেতরে আর নেই, এক পিসই ছিল। তো ছাদ থেকে নেমে আমরা মোটামুটি সব মামাদের সাথে দেখা করতে এসেছি। এসেই আমার দেখা হয়ে গেল এই ঢেকির সাথে। ঢেকি আমি লাইফে 2বার দেখেছি, এক হচ্ছে এই যে ভাবির বড় মামার বাড়িতে, আরেকটা হচ্ছে আমার খালার শ্বশুর বাড়িতে। যেহেতু আমরা ঢাকায় থাকি, খুব বদ্ধ জায়গা, প্রকৃতির সাথে আমাদের মেলামেশা না খুবই কম। তো যাই দেখছি তাই কেন জানি ভালো লাগছে। আর যেহেতু 2-3 বছরের গ্যাপে গ্যাপে আমরা দেখা যায় যে ভাবির বাড়িতে আসি, তো প্রতিবার এসেই না অন্য রকম একটা এক্সাইটমেন্ট কাজ করে আর কি। এই যে রাস্তার সবুজ, চারপাশটা কি সুন্দর খোলামেলা, ভীষণ ভালো লাগে। কোলাহল নেই। ঢাকা শহরে তো হাঁটতে গেলেই রিক্সা হর্ন দিচ্ছে, মানুষ ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, যানজটের একটা ব্যাপার। অথচ এই গ্রামটা এত শান্ত, কোনো কোলাহল নেই। কদাচিৎ দেখা গিয়েছে যে রিক্সাগুলো যাচ্ছে, কিংবা বড় গাড়ির তো কোনো ব্যাপারই নেই এখানে। আসলে খুব ঠান্ডা শান্তশিষ্ট একটা ভাব আর কি, যার কারণে ভীষণ রকমের ভালো লাগছিল। আর প্রথম দিন তো এক্সাইটমেন্ট আসলে কেউই আমরা ধরে রাখতে পারছিলাম না, ভীষণ ভালো লাগছিল। তো রাস্তা দিয়ে আমি, ভাতিজি আর ভাতিজা আমাদের পেছন পেছন আসছিল। আর ভাতিজার পেছন পেছন তার দাদু আসছিল, তার নাতিকে দেখে রাখার সর্বোচ্চ প্রচেষ্টা আর কি। তো আমি ভাতিজিকে বলছিলাম যে মা, হাঁটাহাঁটি করবো, এখন আর ঘরে যাব না। ঢাকাতে তো সেই ঘরেই বন্দি থাকি, এখন এখানে আমরা যেখানে সেখানে বসে বসে গল্প করব, কোনো বাধা নেই আমাদের। তো ভাতিজিও আমাকে এটা সেটা চিনাচ্ছিল যে আসলে ওর কোন কাজিনদের বাসাটা কোন দিকে, কোথায় কি হয়। ও যেহেতু রেগুলার বেসিসে আসে, তো ও না বেশি জানে, আমার থেকে অনেক ভালো জানে। তো এই যে আমরা এখন এই মাচাটার ওপরে বসবো, বসে আমি আর ভাতিজি বসে ভীষণ রকমের গল্প করছিলাম খুঁটিনাটি। তো গল্প টল্প করে বাসায় ফিরেছি, সেই সময় শুনলাম ছোটো মামি পেঁপে দিয়ে গিয়েছে, তার গাছের একদম পিওর পেঁপে। তো সেটাই সবাই মিলে আমরা খাচ্ছিলাম। খেতে খেতে আলোচনা হচ্ছিল যে আমরা বিকেলের দিকে বের হব। তো বিকেলের দিকে আমরা সবাই মিলে বের হয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাবির স্কুল। আমার ভাবি এই স্কুলে পড়াশোনা করেছে। তো সিএনজিতে বসে মূলত যতটুকু আমি পেরেছি শ্যুট করার চেষ্টা করেছি। তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে, মাঝখানে এত বড় মাঠ, ঢাকা শহরে আসলে খুব একটা বেশি কমন না এত বড় মাঠওয়ালা কোনো স্কুল থাকবে। তো যাই হোক, এখানে আমার ভাবি পড়াশোনা করেছে। তো এই সমস্ত জায়গা দেখতে দেখতে আমার ভাবি বলছিল যে আসলে কোথায় কোনটা কি। তো ওগুলো দেখে দেখেই আমরা এখন চলে এসেছি একটা গ্রামের মেলা দেখার জন্য। মূলত এই মেলার প্রধান আকর্ষণ ছিল ঘোড়া দৌড়, মানে ঘোড়দৌড় যেটাকে বলে আর কি। ঘোড়দৌড়ের এই ব্যাপারটা মূলত আমি কখনো দেখিনি, তাই আমার দেখার ভীষণ ইচ্ছা ছিল। তো যখন শুনেছি চলে এসেছি। আর বাচ্চাদের জন্য ছোটোখাটো রাইডগুলো ছিল, যেমন ছিল নাগরদোলা, আরও বেশ কিছু রাইড ছিল, টুকটাক জিনিস পাওয়া যাচ্ছিল, খাবারের জিনিস। তো এই তো তো হঠাৎ করে আমি দেখি যে বিল্ডিংয়ের ছাদের ওপরে অনেক মানুষ
কিছু একটা দেখছে। তো তখন আমার মনে হলো এইটাই সম্ভবত ঘোড়দৌড় হবে। তো আমি তো আসলে এত লম্বা না, তো আমি না দেখতে পাচ্ছিলাম না, হিউজ মানুষ ছিল, অনেক মানুষের জন্য আমি একদম ভিড়ে যেতেই পারিনি। তো এইটুকু আমার হাজব্যান্ড আমার জন্য আসলে ভিডিও করে দিয়েছে, তো বললো যে ঠিক আছে আমি করে দেই, তুমি দাঁড়াও। তো আমিও ভিডিওর মাধ্যমেই দেখেছি, স্বচক্ষে ওইভাবে দেখবার খুব একটা বেশি সুযোগ হয়নি আমার। তো এটা দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। এখানে নাকি কি মানুষ মোটর সাইকেল, টেলিভিশন এগুলো পায় আর কি, যারা ফার্স্ট হয়। তো এই যে জাম্পিং এই রাইডটাতে আমার ভাতিজা উঠে, ও বুঝতে পারছিল না যে আসলে এটা কিভাবে খেলতে হয়। তো বেশ অনেকক্ষণ শুয়ে শুয়ে বসে বসেই ও কাটাচ্ছিল। পরে ওর ফুপা আর ওর বাবা ওকে ইন্সপায়ার করলো, দেখিয়ে দিল। তারপর যে এসে আসলে মূল মজাটা পেলো যে এইভাবে লাফাতে হয়। আর এই দিকে ভাতিজি এক ভয়ঙ্করী কাজ করে ফেলেছে। ভাতিজি কিন্তু নাগরদোলা ভয় পায় না, আমি বরাবরই নাগরদোলা জিনিসটাতে ভীষণ ভয় পাই, যার কারণে এখন আর উঠি না। তো এইটাতে উঠে ভাতিজির এক চক্কর দেওয়ার পরেই সে কান্না করে দিয়েছে, তার নাকি বুক ধরফর করছে, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো আমার ভাইয়া আবার তাদেরকে রিকোয়েস্ট করে সেটা থামিয়ে দিয়েছে, ওদেরকে নামিয়েছে। আমার ভাবির বাসা থেকে এই মেলার এই দূরত্বটা বেশ অনেকটা ছিল। মূলত আমার ভাবির যে ছোট মামা, তার যেই ছোট মেয়ে, তার বাসা হচ্ছে এই মেলাটার কাছে। তো তার বাসার উদ্দেশ্যেই আমরা মূলত এসেছিলাম। তারপর তো তাদের বাসায় সময় কাটিয়েছি, মেলা দেখেছি। তারপর আবার বাসায় ফেরার পর্যায়ে টাঙ্গাইলের বিখ্যাত যে খুব ট্রেন্ডে ছিল বেশ কয়েকদিন, পোড়া রুটি আর মালাই চা, সেই বিখ্যাত দোকানটাতে আমরা যাব ভেবেছি। তো অবশেষে সেই দোকানটাতে আমরা সবাই মিলে গিয়েছি। আর এই হচ্ছে সেই বিখ্যাত মালাই চা আর পোড়া রুটি। তো আমরা সবাই মিলে এটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। মোটামুটি যারা চা কফি পছন্দ করে, এনজয় করে, তারা বেশ মজা পাবে, মানে পাওয়ার কথা আর কি। তো যারা চা খায় না আমাদের গ্রুপের মধ্যে যারা ছিল, তারা খুব একটা বেশি মজাও পায়নি, বলছিল যে কি এমন খাবার, এটা এত বিখ্যাত ট্রেন্ডিংয়ে চলে গেল। তো আমরা বেশ মজা পেয়েছি, বেশ ভালো লেগেছে। আর তার পাশাপাশি আমি আবার চটপটিটা খাচ্ছিলাম, ভাইয়া বলছিল যে তুমি চটপটিটা ট্রাই করে দেখো, বেশ মজা চটপটিটা। তো চটপটিটা খেলাম, তারপর বের হয়ে চলে আসবো, সেই মুহূর্তে আমার ভাতিজা নাকি তার বাবার কাছে ঘ্যান ঘ্যান করে এটা কিনেছে, এটা নাকি অনেক ভালো একটা জিনিস, এটা কিনতেই হবে। তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে বাবা এটা করে কি, তো বলছিল যে বাসায় যেয়ে তোমাকে দেখাবো আমি এটা কি করতে হয়, তখন তুমি ভিডিও করো। তো যাই হোক, আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ভাতিজাকে বলছিলাম যে বাবা এটা কি, জিনিসটা কি, আমাকে একটু দেখাও। আমি না বুঝতে পারছিলাম না যে জিনিসটা কি। আমার ভাতিজা এটা কাউকে ধরতেই দিচ্ছিল না, হাত দিয়ে যে একটু দেখবো যে কি লেখা জিনিসটা, সেটাও ধরতেই দিচ্ছে না। পরে অবশেষে আমার হাজব্যান্ড এটার কস্টেপটা খুলে দিল। তারপর মূলত ভাতিজা বের করলো যে এই জিনিসটা কি। তারপরে সে হাত দিয়ে দেখাবে না, তো আমি বলছিলাম যে হাতে নিয়ে একটু দেখাও। তো আমার হাতে আর দেয়নি, তার নিজের হাত দিয়েই দেখালো যে জিনিসটা হচ্ছে জেমস। ঈদের পরের দিন সারাটা দিন আমার এভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।